Very good morning to all of you and welcome to my YouTube channel. Today we will discuss another important topic, how to prepare a water budget graph from precipitation and evapotranspiration data. আজকে আমরা ওয়াটার বাজেট গ্রাফ কি করে তৈরি করব সেই সম্পর্কে জানবো। তার আগে আমাদের যে বিষয়গুলি সম্পর্কে জানতে হবে সেগুলো হচ্ছে ওয়াটার বাজেটের কনসেপ্টটা আমরা পড়বো। অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন বলতে আমরা কি বুঝি সেটা জানবো। ইভাপোট্রান্সপিরেশন কি সেইটা বুঝতে হবে। পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন কি, অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন কি, ফিল্ড ক্যাপাসিটি বা স্টোরেজ ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি এবং অ্যাকচুয়াল স্টোরেজ বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো আমরা অল্প বিস্তর সকলেই জানি। আমি জাস্ট একটুখানি এগুলো ডিসক্রাইব করে মেন কন্টেন্টে ফিরছি। ওয়াটার বাজেট গ্রাফ, এটাকে আমরা ওয়াটার ব্যালেন্স গ্রাফও বলে থাকি। নর্মালি এই গ্রাফটা কি ডিসক্রাইব করে? এই গ্রাফটা ডিসক্রাইব করে কোন একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে কত পরিমাণ জল সেই অঞ্চলটাতে এন্টার করলো বা ইনপুট হিসাবে এলো এবং ইভাবো ট্রান্সপিরেশনের মাধ্যমে কত পরিমাণ জল সেখান থেকে আউটপুট হিসাবে বেরিয়ে গেল, তার একটা মানে তার একটা হিসেব নর্মালি আমরা এই ওয়াটার বাজেট গ্রাফের মাধ্যমে দেখিয়ে থাকি। অর্থাৎ এই যে ওয়াটার বাজেট গ্রাফ, এইটা অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দেবে যে কোনো একটা পার্টিকুলার অঞ্চল, সেটা একটা ড্রেনেজ বেসিন হতে পারে, একটা ব্লক হতে পারে, একটা ডিস্ট্রিক্ট হতে পারে। তো সেই অঞ্চলে কোন কোন সময়গুলোতে বা কোন কোন মাসগুলোতে জলের সারপ্লাস সৃষ্টি হয়েছে বা উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে এবং কোন কোন মাসগুলোতে নর্মালি ডেফিসিট হয়ে থাকে বা জলের ঘাটতি দেখা যায়। তার একটা পরিষ্কার চিত্র কিন্তু এই ওয়াটার বাজেট গ্রাফটা আমাদের দিয়ে থাকে। নরমালি কি হবে, একটা এক্সাম্পল হিসেবে বলি যে কোনো একটা রিভার বেসিনে, সেটা আত্রাই রিভার বেসিন হতে পারে, টাঙ্গন রিভার বেসিন হতে পারে, বা রেলিখোলা রিভার বেসিন হতে পারে। তো এরকম নদী অববাহিকা অঞ্চলে ধরা যাক যে সেখানে কোনো একটা পার্টিকুলার মাসে যে 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবার যদি দেখা যায় ওই পার্টিকুলার মাসটাতে ইভাপোরেশন বা ইভাপোট্রান্সপিরেশন হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা যদি 50 mm হয়, তাহলে নর্মালি আমরা দেখতে পাবো ওই পার্টিকুলার অঞ্চলে 50 mm যে তোমার জল, সেই 50 mm জল বা ওয়াটারের কিন্তু সারপ্লাস সৃষ্টি হবে, মানে প্রাচুর্যতা বাড়বে। অর্থাৎ 50 mm তোমার ওয়াটার কিন্তু পৃথিবীর যে সারফেস বা পৃথিবীর যে পৃষ্ঠ অংশ, সেই পৃষ্ঠ অংশে কিন্তু থাকার সম্ভাবনা বাড়বে। যদি এরকম দেখা যায় যে 100 mm রেনফল হয়েছে কিন্তু পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বা সম্ভাব্য বাষ্পীপ্রস্রবণ হয়েছে 150 mm হওয়ার সম্ভাবনা, তাহলেই দেখা যাবে যে ওই পার্টিকুলার রিভার বেসিনটাতে 50 mm যে ওয়াটার, সেই ওয়াটার কিন্তু সেই পার্টিকুলার অঞ্চল থেকে তোমার ইভাপোরেশন হয়ে কিন্তু চলে গেছে। অর্থাৎ ওই পার্টিকুলার অঞ্চলটাতে আমরা ওয়াটার ডেফিসিট দেখতে পাবো ওই সময়গুলোতে। এনিওয়ে, তো এই ওয়াটার বাজেট গ্রাফে একটা সুন্দর ইকুয়েশন রয়েছে। সেই ইকুয়েশনের মাধ্যমে আমরা বিষয়টাকে আরো পরিষ্কার করে বলে দিতে পারি। যেমন ওয়াটার বাজেটের ক্ষেত্রে নরমালি কি হয়, প্রেসিপিটেশনকে আমরা ইনপুট হিসেবে দেখি। তাহলে প্রেসিপিটেশন ইকুয়াল টু কি হবে, রান অফ, অর্থাৎ সারফেসের উপর দিয়ে কত পরিমাণ জল চলে গেল সেইটা, ইভাপো ট্রান্সপিরেশন অর্থাৎ কত পরিমাণ জল বাষ্পীভূত হলো সেটা সূর্যতাপে হতে পারে এবং তোমার উদ্ভিদ কর্তৃক মনোরম দ্বারা যে জলটা শোষণ হয় সেটা পাতার পত্ররন্ধ্র দিয়ে কত পরিমাণ বাইরে বেরিয়ে গেল, তার মোট ফলটাকে আমরা বলে থাকি ইভাপোট্রান্সপিরেশন। এবং কত পরিমাণ জল নরমালি মাটির রন্ধ্রগুলোতে জমা পড়লো, সারফেসে যে নিচু জায়গাগুলো রয়েছে সেখানে জমা পড়েছে, অথবা উদ্ভিদের কাণ্ড, পাতায়, বিল্ডিং গুলোতে যে জল আটকা পড়ে যায় তার পরিমাণটা কত। এই টোটাল কম্বাইন্ড ফর্মটাকে আমরা নরমালি কি বলে থাকি, আউটপুট হিসেবে বলে থাকি। নরমালি কি হবে, এই যে প্রেসিপিটেশন, যে অ্যামাউন্টের রেনটা নরমালি কোনো একটা পার্টিকুলার রিজিয়নে এসে পড়লো, সেইটা কিন্তু সমান হবে এই আউটপুটের, অর্থাৎ রান অফের, ইভাপো ট্রান্সপিরেশনের এবং স্টোরেজের। নরমালি আমরা যে কোনো ধরনের বাজেট কিন্তু তৈরি করি কোনো একটা প্রোগ্রামের আগে। তাহলে এখানেও যে ওয়াটার বাজেট যে গ্রাফটা আমরা তৈরি করব, সেটা কিন্তু কোনো একটা পার্টিকুলার অঞ্চলের কোনো একটা পার্টিকুলার ইয়ারের কিন্তু শুরুর দিকেই নরমালি আমরা এই ওয়াটার বাজেটটা করে থাকি। তাই এই ওয়াটার বাজেটটার ক্ষেত্রে আমরা কিন্তু পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন নিয়ে থাকি। এটা কিন্তু অ্যাকচুয়াল ইভাপো ট্রান্সপিরেশন নিয়ে কাজ করা হয় না। কারণ হচ্ছে আমরা ওয়াটার বাজেটটা নরমালি করে থাকি কোনো একটা পার্টিকুলার অঞ্চলে। আমরা এগ্রিকালচারাল যে আমাদের সেক্টর গুলো রয়েছে,
সেই এগ্রিকালচারাল সেক্টরে আমরা ইরিগেশন মানে ইউজ করব না করব না সেই সম্পর্কে আমরা বিস্তারিত যেমন ইনফরমেশন গুলো পেয়ে থাকি, তাতে আমাদের কৃষিতে লাভ হবে এবং আমরা জল সম্পদকে যাতে ম্যানেজমেন্ট করতে পারি সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু ওয়াটার বাজেটটা আমরা করে থাকি। কিন্তু আমাদের ধরো একটা বছর চলে গেল, তারপরে আমি ওই পার্টিকুলার বছরের আমি অ্যাসেসমেন্ট করছি, অডিট করছি, তাহলে কিন্তু তার কিন্তু ভ্যালিডিটি থাকে না। তাই এই ওয়াটার বাজেট গ্রাফটা কিন্তু আমরা নরমালি আগেই করে থাকি। সে কারণে আমরা পোটেনশিয়াল ইভোপোট্রান্সপিরেশন নিয়েই আমরা নরমালি কি করে থাকি, এই ওয়াটার বাজেট গ্রাফটা মেইনলি কিন্তু তৈরি করা হয়। এবার আ যদি অ্যাকচুয়াল ইভোপোট্রান্সপিরেশন দেয় তাহলেও কিন্তু আমরা ওয়াটার বাজেট গ্রাফটা করতে পারবো। কিন্তু অলরেডি সেই ওয়াটার বাজেট যে গ্রাফটার যে তোমার বিষয়বস্তু সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, বা আমরা বলব যে সেটা কোনো একটা পার্টিকুলার অঞ্চলের এইরকম ওয়াটার বাজেট ছিল। যে প্রেসিপিটেশন এর আমরা এবারে ডেফিনিশনে আসি। প্রেসিপিটেশন হচ্ছে এটা এমন একটা প্রসেস, এমন একটা প্রক্রিয়া, বিশেষত ওয়াটার সাইকেলের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় কি হয়, বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় বাষ্প সেটা তরল রূপে এবং কঠিন রূপে, সলিড রূপে সেটা কি করে মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবী পৃষ্ঠে নেমে আসে। এই প্রক্রিয়াটাকেই নরমালি আমরা বলে থাকি প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণ মানে শুধুই বৃষ্টিপাত নয়, এখানে তুষারপাত বা বরফ রূপে যে কোনো ধরনের তোমার হচ্ছে জলীয় বাষ্পের নিচের দিকে পতনকেই আমরা নরমালি কি বলবো, অধঃক্ষেপণ বলবো। তো অধঃক্ষেপণ হচ্ছে ওয়াটার সাইকেলের একটা গুরুত্বপূর্ণ পর্যায় বলতে পারি, গুরুত্বপূর্ণ একটা পার্ট বলতে পারি। তার কারণ এই প্রক্রিয়ার মাধ্যমেই নরমালি কি হয়, বায়ুমণ্ডলীয় যে জলীয় বাষ্পটা রয়েছে জল রূপে, সরি বায়ুমণ্ডলীয় জলটা যেটা জলীয় বাষ্প রূপে রয়েছে, তার কিন্তু লিথোস্ফিয়ারিক যে পার্ট, সেই লিথোস্ফিয়ারিক পার্টে কিন্তু পতন ঘটে বা আগমন ঘটে। ট্রান্সপিরেশন এই সম্পর্কে আমরা সকলেই জানি। একটা হচ্ছে ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশন, এই দুটোর কম্বাইন্ড ফর্ম হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন। অর্থাৎ সূর্যতাপে কত পরিমাণ জল বাষ্পীভূত হলো পৃথিবী থেকে সেটাকে আমরা ইভাপোরেশন বলি। যে প্রক্রিয়ায় হয় সে তার নাম হচ্ছে ইভাপোরেশন, এবং যে প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরম দ্বারা যে জলটা শোষণ করছে তাকে পাতার পত্রান্তের মাধ্যমে বাইরে বের করে দেয়, তাকে আমরা বাষ্পমোচন বা প্রস্বেদন বা ট্রান্সপিরেশন বলে থাকি। এই দুটো যে প্রক্রিয়ার কম্বাইন্ড যে তোমার ফর্ম, তাকে আমরা ইভাপোট্রান্সপিরেশন বলি। অর্থাৎ মোট কত পরিমাণ জল নরমালি তোমার হচ্ছে সূর্যতাপে বাষ্পীভূত হয়ে গেল এবং উদ্ভিদ কর্তৃক পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে গেল, তার টোটাল অ্যামাউন্টটাকে আমরা কি বলবো, ইভাপো ট্রান্সপিরেশন। এবার পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন বলতে আমরা কি বুঝবো, পোটেনশিয়াল কথার অর্থই হচ্ছে কতটা মানে সম্ভাবনা রয়েছে, বাষ্পীয় প্রস্বেদন হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে। তাহলে সম্ভাবনা যখন আমরা বলবো তখন নর্মালি আমাদের একটা কন্ডিশন ফিক্সড করে দিতে হয়, যে যদি পৃথিবীর ওই অঞ্চলটাতে কোনো একটা রিভার বেসিন হতে পারে, তাহলে ওই অঞ্চলটাতে যদি জলের অ্যাভেলেবিলিটি পর্যাপ্ত পরিমাণে থাকে, অর্থাৎ সর্বত্রই জল রয়েছে এবং আনলিমিটেড রয়েছে, তাহলে সূর্যতাপে কত পরিমাণ জল বাষ্পীভূত হবে সেটা, প্লাস উদ্ভিদ তার মূলরম দ্বারা জল শোষণ করে কত পরিমাণ জল বায়ুমণ্ডলে বাষ্প আকারে বের করে দিল, তার টোটাল সম্ভাবনাটাকে বা টোটাল পরিমাণটাকে আমরা কি বলবো, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। তার মানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে জল রয়েছে সেখানে সাফিসিয়েন্ট এবং আনলিমিটেড রয়েছে, তাহলে কত পরিমাণ জল বাষ্পীভূত হতে পারে তার অ্যামাউন্টটাকেই আমরা বলবো পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। এবং এই পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন দিয়েই আমরা নরমালি কি করব, আমাদের যে ওয়াটার বাজেট গ্রাফ, সেই ওয়াটার বাজেট গ্রাফটা আমরা কিন্তু তৈরি করব। তো এই পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনকে আমরা অ্যাটমসফিয়ারের ডিমান্ডও বলতে পারি। অ্যাটমসফিয়ারে কি বলতে পারবো, ডিমান্ড বলতে পারবো। কারণ অ্যাটমসফিয়ার চায় যে মানে কোন একটা পার্টিকুলার অঞ্চলের সর্বত্র অংশ থেকে যাতে জলটা বায়ুমণ্ডলে বাষ্প আকারে বেরিয়ে আসে, বাষ্প আকারে আসতে পারে আর কি। কিন্তু দেখা যায় বাস্তবে যে ওই পার্টিকুলার অঞ্চলটার সর্বত্র কিন্তু জলের আনলিমিটেড অ্যাভেলেবিলিটি নরমালি থাকে না। সেই কারণেই কিন্তু কি হয় যে অ্যাকচুয়াল যে ইভাপো ট্রান্সপিরেশন, সেই অ্যাকচুয়াল ইভাপো ট্রান্সপিরেশনের পরিমাণ কিন্তু পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনের তুলনায় নরমালি কিন্তু কম হয়ে থাকে। কিন্তু কখনো কখনো দেখা যাবে, কোনো কোনো মাসে আমরা দেখতে পাবো যে এই পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনটা অ্যাকচুয়াল ইভাপো ট্রান্সপিরেশনের সমান হয়। তো এই পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনের কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলো নরমালি কি করে, যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলের বাষ্পীয় যে প্রস্বেদন, সেই বাষ্পীয় প্রস্বেদনকে প্রভাবিত করে। যেমন তাপমাত্রা।
তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যে মাসগুলোতে তাপমাত্রা বেশি হবে সেই মাসগুলোতে বাষ্পীভবন, বাষ্পমোচন কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং হয় নরমালি। সোলার রেডিয়েশন এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একই রকম করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, উইন্ড স্পিড এগুলো কিন্তু কি করে পোটেনশিয়াল ইভোপোট্রান্সপিরেশনকে অ্যাফেক্ট করে থাকে। অ্যাকচুয়াল ইভোপোট্রান্সপিরেশন বলতে আমরা কি বুঝবো? এটা হচ্ছে রিয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার ট্রান্সফর্ম ফ্রম দ্য সয়েল অ্যান্ড প্ল্যান্টস ইনটু দ্য অ্যাটমসফিয়ার ভায়া ইভাপোরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন। অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অর্থাৎ সূর্যতাপে কত পরিমাণ জল পৃথিবীর পৃষ্ঠ থেকে বাষ্প আকারে বায়ুমণ্ডলে মিশলো সেটা, এবং উদ্ভিদ কর্তৃক কত পরিমাণ জল বাষ্প আকারে বায়ুমণ্ডলে মিশে গেল তার টোটাল পরিমাণটাকে এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে আমরা কি বলবো? অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন বলবো। তো যেখানে আমরা পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের ক্ষেত্রে অ্যাজিউম করে নিই যে আনলিমিটেড ওয়াটার রয়েছে পৃথিবীর সর্বত্রই, এটা কল্পনা করা হয়। কিন্তু অ্যাকচুয়ালটাতে নরমালি কি হয় যে অ্যাকচুয়ালি সেই অঞ্চলটাতে কত পরিমাণ ওয়াটারের অ্যাভেলেবিলিটি রয়েছে তার উপর বেস করেই কত পরিমাণ জল বাষ্পীভূত হলো সেটাকে আমরা নরমালি বলে থাকি অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন। আচ্ছা, এবার আমরা বুঝি একটু স্টোরেজ সম্পর্কে। স্টোরেজ বলতে আমরা নরমালি কি বুঝবো? স্টোরেজ বলতে নরমালি এই ওয়াটার গ্রাফের ক্ষেত্রে বুঝবো যে অধঃক্ষেপণ হওয়ার পরে কত পরিমাণ জল, অধঃক্ষেপণ হওয়ার পরে কত পরিমাণ জল নরমালি কি হয় যে ওই পার্টিকুলার অঞ্চলে মুভমেন্ট না করে, অর্থাৎ ভূমির ঢাল বেয়ে নিচের দিকে মুভমেন্ট না করেই নরমালি স্টোরড হতে পারে। অর্থাৎ সেই স্টোরটা এরকম হতে পারে যে আর্থ সারফেসের উপর যে নিচু জায়গাগুলো রয়েছে, ডিপ্রেশনস গুলো রয়েছে সেগুলোতে জমা হতে পারে। সেখানে যদি উদ্ভিদ থাকে তাদের পাতায় কত পরিমাণ জল আটকা পড়েছে, তাদের কাণ্ডে কত পরিমাণ জল আটকা পড়েছে, বা গাছের গোড়ায় কত পরিমাণ জল আটকা পড়েছে, একটা বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ কত পরিমাণ জল আটকা পড়ে গেছে, স্টোরেজ স্টোরড হয়ে আছে, এবং মাটির রন্ধ্রগুলোতে জল কত পরিমাণ আটকা পড়ে গেছে, এবং গ্রাউন্ড ওয়াটারে কত পরিমাণ জল পৌঁছে গেছে, তার টোটাল ভলিউমটাকে বা তার টোটাল অ্যামাউন্টটাকে আমরা কি বলবো? স্টোরেজ বলবো। আর ফিল্ড ক্যাপাসিটি বা স্টোরেজ ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি? যে ওই পার্টিকুলার অঞ্চলটাতে প্রচুর পরিমাণে রেনফল হলো, প্রচুর পরিমাণে রেনফল বা প্রচুর পরিমাণে প্রেসিপিটেশন হচ্ছে, টোটাল কত অ্যামাউন্টের প্রেসিপিটেশন বা কত অ্যামাউন্টের ওয়াটার ওই পার্টিকুলার রিজিয়নটা স্টোর করতে পারে। তার তুলনায় বেশি পরিমাণ যদি বৃষ্টিপাত বা বেশি পরিমাণ যদি প্রেসিপিটেশন হয় তাহলে ওই অঞ্চলটা আর অতিরিক্ত যে প্রেসিপিটেশনটা রয়েছে সেটাকে আর স্টোর করতে পারবে না। তখন সেটা কি করবে? ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে বয়ে যাবে আর কি। তো এই টোটাল অ্যামাউন্টটা যার বেশি সে আর স্টোর করতে পারছে না তাকে আমরা কি বলবো? ফিল্ড ক্যাপাসিটি বা স্টোরেজ ক্যাপাসিটি বলে থাকি। তো নরমালি কি হয় একটা পার্টিকুলার অঞ্চলের ক্ষেত্রে এই আহ, তোমার ফিল্ড ক্যাপাসিটিটা 100 মিলিমিটার অথবা 150 মিলিমিটার নরমালি হয়ে থাকে। এটা ডিপেন্ড করে ওই অঞ্চলের ক্যারেক্টারের উপর, অর্থাৎ ওই অঞ্চলটা কিরকম ক্যারেক্টারের হয় তার উপর এই ম্যাক্সিমাম স্টোরেজ যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু ডিপেন্ড করে। আচ্ছা, স্টোরেজ বলতে আমরা কি বুঝি? যে ভলিউম অফ ওয়াটার রিটেইনড উইদিন আ স্পেসিফিক সিস্টেম, যেটা ডিফাইন করলাম একটু আগেই, যে কত অ্যামাউন্টের জল নরমালি ওই স্পেসিফিক সিস্টেমটাতে রিটেন করতে পারে। এটা ওয়াটার শেড হতে পারে, লেক হতে পারে, সয়েল কলাম হতে পারে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে। এই বিষয়টা আমরা একটু জেনে নিলাম। এইবার আমরা একটা ডেটা নিয়েছি। এখানে ডেটাটা আছে ইউএস এর আরকানসাস প্রদেশের লিটল রক বলে একটা স্থান রয়েছে। সেখানকার অ্যানুয়াল প্রেসিপিটেশন নেওয়া আছে এবং ইভাপোট্রান্সপিরেশন নেওয়া আছে। এখানে বলা আছে স্টোরেজ ক্যাপাসিটি অর ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 100 mm, অর্থাৎ 100 মিলিমিটার 100 মিলিমিটার রেনফলটাকেই নরমালি কি করতে পারে? ওই পার্টিকুলার অঞ্চলটা কিন্তু স্টোর করতে পারে। তার থেকে বেশি পরিমাণ যদি জল থাকে তাহলে জল থাকে বা প্রেসিপিটেশন যদি হয় তাহলে কিন্তু ওই পার্টিকুলার রিজিয়নটা ওই অতিরিক্ত অ্যামাউন্টের ওয়াটারটাকে কিন্তু আর স্টোর করতে পারে না। আর কি একটা লাইন বলা আছে, চেঞ্জ অফ স্টোরেজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ এখানে এটা যে বছরের ডেটা নেওয়া আছে তার আগের বছরের আগের বছরের বলা হলো যে আগের বছরে একেবারে শেষের দিকে স্টোরেজের চেঞ্জ আছে কত? স্টোরেজের ভ্যালু আছে 100 mm, অর্থাৎ 100 mm অলরেডি আছেই, 100 mm আগের মাসটাতে অলরেডি আছেই। এই কথাটাই এই 2 নম্বর লাইনে বলা আছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের একটা ওয়াটার বাজেট গ্রাফ তৈরি করতে হবে। তাহলে এই
প্রেসিপিটেশন যেটা দিয়ে আছে মিলিমিটার দিয়ে, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন এটাও মিলিমিটার দিয়ে আছে, এবং আরেকটা ভেরিয়েবল আছে মান্থ আছে। তো এই ভ্যালুগুলো দিয়ে আমরা কি করে ওয়াটার বাজেট গ্রাফ তৈরি করবো আমরা একটু দেখে নিই। এখানে দেখো, দেখা যাচ্ছে যে দুটো লাইন গ্রাফ নরমালি টানা আছে, যার এক্স এক্সিস এ রয়েছে মাসগুলোকে আমরা এখানে রেখেছি, মান্থগুলোকে রেখেছি, এবং ওয়াই এক্সিসটাতে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন যেমন আছে ঠিক তেমনি প্রেসিপিটেশন আছে। অর্থাৎ প্রেসিপিটেশন এবং পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের যেহেতু ইউনিট একই আছে, মিলিমিটারে আছে, তাই দুটোর একক কিন্তু আমাদের সেম, এবং দুটোর স্কেল কিন্তু আমরা সেম রেখে এই প্লটিংটা করেছি। জাস্ট ভিন্ন ভিন্ন মাসগুলোতে টেম্পোরাল যে ইউনিটগুলো রয়েছে সেখানে প্রেসিপিটেশনের অ্যামাউন্ট গুলোর জন্য আমরা 12টা পয়েন্ট নিয়েছি, ব্লু কালার দিয়ে এখানে দেখানো আছে। তাহলে এই 12টা পয়েন্টকে আমরা যখন স্মুথলি জয়েন করেছি তখন সেটা একটা প্রেসিপিটেশনের লাইন গ্রাফ হয়েছে। একই রকম করে যখন পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের টেম্পোরাল ইউনিটগুলো দিয়ে 12টা ইউনিট, 12টা পয়েন্ট আমরা নিয়েছি, সেই 12টা পয়েন্টকে স্মুথলি জয়েন করার পরে আর একটা লাইন গ্রাফ হয়েছে। তো এটাকে আমরা পোটেনশিয়াল ট্রান্সপিরেশনের লাইন গ্রাফ আমরা করেছি, এবং দেখা গেছে যে কিছু কিছু মাসগুলোতে প্রেসিপিটেশন বেশি হয়েছে ইভাপো ট্রান্সপিরেশনের তুলনায়, কিছু কিছু মাসগুলোতে দেখা গেছে যে পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন বেশি হয়েছে তোমার প্রেসিপিটেশনের তুলনায়। তাহলে কিছু কিছু জায়গাতে আমরা সারপ্লাস জোন দেখতে পাবো বা সারপ্লাস ওয়াটার দেখতে পাবো, কিছু কিছু জায়গাগুলোতে আমরা কি দেখতে পাবো, ডেফিসিট জায়গা দেখতে পাবো। নর্মালি এই পোর্শনটাকে যদি আমরা দেখি, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি প্রেসিপিটেশনের পরিমাণটা অনেকটাই বেশি কার তুলনায়, পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনের তুলনায়। এবং পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনটা অ্যাকচুয়ালি কি, যে কত পরিমাণ জল নর্মালি বাষ্পীভূত হতে পারে যদি সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে জল থাকে, তার মানে এর থেকে বেশি কিন্তু আর কি হতে পারে না, ইভাপো ট্রান্সপিরেশন হতে পারে না, এটাই ম্যাক্সিমাম। এবং অ্যাকচুয়াল ইভাপো ট্রান্সপিরেশন এই পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনের যে ভ্যালুটা আছে এই অঞ্চলে, এর থেকে এর সমান হবে কিন্তু এর থেকে বেশি হবে না। তাহলে এটাই যদি ম্যাক্সিমাম হয় তাহলে অনেকটা অ্যামাউন্টের জল কিন্তু এই মাসগুলোতে ওই পার্টিকুলার রিজিয়নটাতে কিন্তু সারপ্লাস হয়েছে বা উদ্বৃত্ত হয়েছে। একই রকম করে যদি আমরা এই পার্টটা দেখি, এই মাসগুলোতে বিশেষত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তোমার পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনের তুলনায় প্রেসিপিটেশনের অ্যামাউন্টটা অনেক বেশি হয়েছে, তাই এখানেও কিন্তু সারপ্লাস ওয়াটার কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যদি এই মাঝের পার্টটা দেখি, এই মাঝের পার্টটা বিশেষত মের পরে, মের পরের দিকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের আগের কিছু কয়েকটা দিন আগের সময়টাতে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনের পরিমাণ অনেকটাই বেশি, কিন্তু রেইনফলের পরিমাণ তার তুলনায় অনেকটাই কম। তাহলে রেইনফল বা প্রেসিপিটেশন যদি অনেকটা কম হয় কিন্তু বাষ্পীভূত হওয়ার পরিমাণটা বেশি হয়, তাহলে অটোমেটিক্যালি বা জেনারেলি নরমালি সেখানে কি হবে, ডেফিসিট বা ঘাটতি সৃষ্টি হবে। কিসের ঘাটতি সৃষ্টি হবে? জলের ঘাটতি সৃষ্টি হবে। তাহলে এই মাসগুলোতে যদি ওই অঞ্চলটাতে চাষবাস করতে হয় তাহলে আমাদের কিন্তু এক্সট্রা করে জলসেচ ইউজ করতে হবে। কিন্তু সারপ্লাস এরিয়াগুলোতে, সারপ্লাসের যে মান্থগুলো রয়েছে সেই মাসগুলোতে নরমালি জলসেচের কিন্তু দরকার নেই, এবং সেখানে যে সমস্ত উদ্ভিদগুলো নরমালি বেশি পরিমাণে জল পছন্দ করে সেই সমস্ত উদ্ভিদগুলোকেই কিন্তু আমরা সেখানে চাষবাস করব। এইটুকু বোঝা গেল আশা করি। আচ্ছা, এবার আমরা এখানে দেখি যে আমরা সেই গ্রাফটা থেকে কি করে আমরা সারপ্লাস ভলিউমটা আমরা ক্যালকুলেট করব, সারপ্লাস কত পরিমাণে হয়েছে সেটা ক্যালকুলেট করব, এবং ডেফিসিট কতটা হয়েছে সেটা ক্যালকুলেট করব, অর্থাৎ কত পরিমাণ জলের ঘাটতি রয়েছে সেটা আমরা ক্যালকুলেট করা শিখব। তাহলে নর্মালি যদি আমরা এই গ্রাফেই দেখি যে রেনফল বা ইনপুট হিসেবে কোন একটা পার্টিকুলার মাসে, যেমন জানুয়ারিতে 125 হয়েছে, জানুয়ারিতে কত হয়েছে, 125 হয়েছে, জানুয়ারিতে 125 হয়েছে, এবং ওই মাসটাতে পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন মানে কত পরিমাণ সর্বোচ্চ বাষ্পীভবন বা বাষ্পীয় প্রশোধন হতে পারে তার ভলিউমটা আছে 8 mm। এই যে জাস্ট এই যে এই পয়েন্টটা হচ্ছে 8 mm। তাহলে বৃষ্টিপাত হয়ে গেছে বা অধঃক্ষেপণ হয়ে গেছে 125 mm, কিন্তু আউটপুট হিসাবে পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন হয়েছে মাত্র 8। তার মানে অনেক বেশি পরিমাণের জল কিন্তু আর্থ সারফেসেই থেকে গেল। কত পরিমাণ জল আর্থ সারফেসে থেকে গেল আফটার পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন, তার অ্যামাউন্টটাকে আমরা কি বলবো, সারপ্লাস বলবো। তাহলে আমরা জাস্ট এখানে যদি 125 থেকে যদি 8 আমরা মাইনাস করে দিই তাহলেই কিন্তু আমরা সারপ্লাস ভলিউমটা পাবো, আর সেই অ্যামাউন্টটা হচ্ছে 117। একই রকম করে পরের মাসে 102 থেকে আমরা 10 মাইনাস করবো তাহলে 92 পাবো। 118 থেকে
31 বাদ দিলে আমরা 87 পাচ্ছি। তার কারণ এই মাসগুলোতে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসগুলোতে প্রেসিপিটেশন হচ্ছে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন এর তুলনায় অনেক বেশি। সে কারণে জাস্ট প্রেসিপিটেশন থেকে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন মাইনাস করে আমরা পজিটিভ ভ্যালু পেলাম। তাই এগুলোকে আমরা সারপ্লাস, যেহেতু সারপ্লাসের যে কলামটা রয়েছে সেখানে লিখলাম। কিন্তু দেখো জুন মাসটাতে দেখা যাচ্ছে প্রেসিপিটেশনের অ্যামাউন্টটা হচ্ছে 94, কিন্তু পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 151 অর্থাৎ প্রেসিপিটেশন হয়েছে 94 কম পরিমাণ হয়েছে। এর তুলনায় তোমার ওই জায়গার অঞ্চলটা থেকে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, 151 তাহলে 151 যদি পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন হয়, অটোমেটিক্যালি ওই পার্টিকুলার অঞ্চলে যে স্টোরেজ ছিল অর্থাৎ মাটির রন্ধ্রে যে জলটা ছিল, তারপরে তোমার সারফেসের উপর যে লেক গুলো ছিল, পন্ড গুলো ছিল, বা তোমার হচ্ছে রানিং ওয়াটার গুলো ছিল, অর্থাৎ কি বলে নদীগুলো ছিল, রিভার্স গুলো ছিল, সেখান থেকেও কিন্তু জল বাষ্প আকারে বায়ুমণ্ডলে কিন্তু মিশে গেছে। অর্থাৎ ওই জায়গার স্টোরেজ থেকেও জল বায়ুমণ্ডলে কিন্তু মিশে গেছে। তাহলে এখানে কিন্তু এই মাসটাতে কিন্তু আমরা আর সারপ্লাস ওয়াটার আমরা দেখতে পাবো না। এই মাসে নরমালি কি হয়েছে যে জলের ঘাটতি বা স্টোরেজ থেকেও জল বাষ্প আকারে বেরিয়ে গেছে, তাই ডেফিসিট কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং এটা 94 থেকে যদি আমি 151 যদি মাইনাস করে দিই তাহলে এই ভ্যালুটা -57 পাবো। তাহলে এই 57 যে তোমার ওয়াটার রয়েছে, এই ওয়াটারটা কিন্তু এই জুন মাসে ওই পার্টিকুলার অঞ্চলটাতে আমাদের ডেফিসিট বা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। একই রকম করে জুলাইয়েও প্রেসিপিটেশনের অ্যামাউন্টটা কম আছে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের তুলনায়, আগস্টেও তাই, সেপ্টেম্বরেও তাই। কিন্তু অক্টোবর মাসটাতে কি দেখা যাচ্ছে যে অক্টোবর মাসটাতে আবার হচ্ছে প্রেসিপিটেশন বেশি, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন কম, তাই সারপ্লাস তৈরি হলো। আর নভেম্বরেও কি দেখতে পাচ্ছি প্রেসিপিটেশন বেশি, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন কম, তাই সারপ্লাস। ডিসেম্বরেও তাই, প্রেসিপিটেশনটা পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের তুলনায় অনেক বেশি, তাই এই অঞ্চলটাতে সারপ্লাস, এই অঞ্চলটাতে ওই মাসটাতে সারপ্লাস তোমার হচ্ছে ওয়াটার তৈরি হয়েছে। এবার এই টেবিলটাতে দেওয়া আছে, দেখবে সেই যে সারপ্লাস যেগুলো হয়েছে, যেগুলো পজিটিভ মান পাওয়া গেছে সেগুলোর পজিটিভ ভ্যালু গুলো লেখা হয়েছে, আর ডেফিসিটের ক্ষেত্রে যেগুলো মাইনাস ভ্যালু সেগুলো মাইনাস গুলো লেখা আছে। কিন্তু অপর মাসগুলোতে, যে মাসগুলোতে নরমালি ডেফিসিট নেই সেগুলোতে দেখো জিরো দেওয়া আছে। এটা জিরো এইভাবে, এই বেসিকে, এই লজিকে দেওয়া আছে। যদি সারপ্লাস ওই পার্টিকুলার মাসটাতে হয়ে থাকে ওই অঞ্চলে, তাহলে নরমালি ডেফিসিট আমরা কি বলবো, যে ডেফিসিট নেই, তাহলে এটার আমরা কিছুই লিখবো না, নয়তোবা জিরো লিখবো, যে ডেফিসিট হয়নি তাই জিরো, অথবা আমরা জাস্ট একটা ছোট্ট করে হাইফেন দিয়ে এটাকে এন্ড করবো। একই রকম করে যে অঞ্চলগুলোতে ডেফিসিট হয়েছে সেগুলোতে সারপ্লাস হয়নি, তাই এই ভ্যালুগুলো জিরো করা আছে, বা আমরা এই নিচের যে আমার হাইফেনটা আমরা দিয়েছি এরকম হাইফেন আমরা এখানে দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারি। আশা করি এই পর্যন্ত সকলেই আমরা বুঝতে পেরেছি। এইবার চলে আসি যে স্টোরেজ আমরা কি করে ক্যালকুলেট করব। স্টোরেজ ক্যালকুলেশন আমরা ওয়াটার বাজেট থেকে খুব ইজিলি করতে পারি, যে কত পরিমাণ জল ওই পার্টিকুলার অঞ্চলটাতে স্টোরড হলো সেটাও আমরা খুব সহজে করে নিতে পারি। তো এবার আমরা একটু লজিক্যাল বিষয়ে যাই, যে লজিক্যাল বিষয়টা যদি আমরা ভালো করে বুঝে নিই তাহলে এই বিষয়টা খুব ইজিলি আমরা বুঝতে পারবো। পেনটা নিয়ে নিই, লেজার পেনটা নিয়ে নিলাম। তাহলে এখানে যে বিষয়টা আমাদের প্রথমে মনে রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে, যেমন ফিল্ড ক্যাপাসিটি এখানে বলা আছে, ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 100 অর্থাৎ ওই পার্টিকুলার রিজিয়নটা 100 এর তুলনায় বেশি পরিমাণ জল স্টোর করতে পারবে না। এবং এটাও বলা আছে, আমরা জানুয়ারি মাস, কোন একটা পার্টিকুলার বছরে জানুয়ারি মাস দেখছি, কিন্তু তার আগের যে বছরটা রয়েছে তার ডিসেম্বর মাসের লাস্ট দিনে ওই পার্টিকুলার অঞ্চলের তোমার কি বলে স্টোরেজটা ছিল কত, 100 অলরেডি ছিল। তাহলে 100 থাকা মানে কি, ওর ফিল্ড ক্যাপাসিটি একেবারে কমপ্লিট ছিল, ফিল্ড ক্যাপাসিটি কমপ্লিট। এবার পরের মাসে আমরা দেখি যে প্রেসিপিটেশন কত অ্যামাউন্টের হচ্ছে, তাহলে স্টোরেজের চেঞ্জ কতটা হতে পারে এবং স্টোরেজ কতটা সেটা আমরা খুব ইজিলি আমরা বের করতে পারবো। যেমন জানুয়ারি মাসটাতে প্রেসিপিটেশন হয়েছে 125, পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন হয়েছে কত, 8 অর্থাৎ এখানে কি হবে, এখানে এক্সট্রা কিন্তু 117 যে রেনফলটা বা প্রেসিপিটেশনটা হয়েছে সেটা কি হবে, সেই পৃথিবী পৃষ্ঠে কিন্তু থাকবে, যেহেতু পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন কম হয়েছে। তাহলে এই 117 যেটা থাকলো সেটা নর্মালি
ওই ওই পার্টিকুলার অঞ্চলে যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজটাকে কিন্তু এফেক্ট করবে, অর্থাৎ স্টোরেজটাকে বাড়াতে পারে। স্টোরেজটাকে কি করতে পারে? বাড়াতে পারে বললাম, বাড়াবেই না, বাড়াতে পারে। এবার 117 জল এক্সট্রা পড়ে থাকলো, কিন্তু দেখা গেছে যে আগের বছরেই কি ছিল, আগের বছরের শেষ দিনটাতে নর্মালি স্টোরেজ 100 ছিলই। তাহলে এক্সট্রা তোমার সারপ্লাস ওয়াটার তৈরি হয়েছে 117, কিন্তু তোমার স্টোরেজের আর ক্যাপাসিটি নেই, আর সে ধারণ করতে পারছে না। তাহলে কি আর এই 117 আর 100-র মধ্যে অ্যাড হবে? 100-র মধ্যে আর অ্যাড হবে না, কারণ অলরেডি সেটা ফিল্ড হয়ে গেছে। তাহলে 117 আগেই যে 100 ছিল সেটা আর কিন্তু এখানে যোগ হচ্ছে না, জাস্ট আমরা এখানে স্টোরেজের ভলিউমটা আমরা 100 রাখবো, কারণ অলরেডি ফিল্ড আপ আছে। এবার ফেব্রুয়ারি মাসে আবার 102 হয়েছে এবং পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন 10 হয়েছে। তাহলে এখানেও তোমার সারপ্লাস ওয়াটার তৈরি হয়েছে এবং সেটা 92, যেটা স্টোরেজের চেঞ্জ করতে পারে। চেঞ্জ ইন স্টোরেজ, এটাকে আমরা ডেল্টা টিএস দিয়ে ডিনোট করে থাকি। তাহলে 92 এমএম তোমার হচ্ছে ওয়াটার কি করবে, যে স্টোরেজটাকে চেঞ্জ করতে পারে। কিন্তু আগে থেকেই অলরেডি 100 আছে এবং এটাই ফিল্ড ক্যাপাসিটি, তাহলে এখানেও কিন্তু আর চেঞ্জ কিন্তু আর হবে না, অর্থাৎ 100 থাকবে। এবার আমাদের প্রশ্ন হতে পারে, তাহলে এই এক্সট্রা ওয়াটারটা গেল কোথায়? এক্সট্রা ওয়াটারটা ভূপৃষ্ঠের উপর দিয়ে কি করবে? রান অফ হয়ে কিন্তু নিচের দিকে বয়ে যাবে নদীর মাধ্যমে আর কি, এবং আলটিমেটলি সেটা কোনো বড় জলাশয় বা সমুদ্রে গিয়ে পতিত হবে। একই রকম করে মার্চেও তাই হয়েছে, 87 এক্সট্রা, কিন্তু আগে থেকেই ফিল আপ ছিল, তাই এখানেও 100 হলো। এপ্রিলেও তাই এবং মেতেও তাই। কিন্তু আমরা যদি জুনের ভ্যালুটা দেখি, জুনের ভ্যালুটা যদি দেখা যায়, তাহলে প্রেসিপিটেশন কম হয়েছে এবং পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বেশি হয়েছে। তাহলে এখানে স্টোরেজের চেঞ্জ কিরকম হবে? মাইনাসে হবে, অর্থাৎ যেগুলো অলরেডি স্টোরড ছিল, মাটির রন্ধ্র ছিল, পাতার পত্ররন্ধ্রের মধ্যে জল ছিল, কাণ্ডে জল ছিল, তারপরে তোমার সারফেসের উপর যে ডিপ্রেশনস গুলো ছিল, যেগুলোকে আমরা স্টোরেজ বলে থাকি, লেক, পন্ড, তাহলে সেখান থেকেও জল বাষ্পীভূত হয়ে গেছে, এক্সট্রা পরিমাণে জল বাষ্পীভূত হয়ে গেছে এবং তার পরিমাণটা 57। এবার যদি স্টোরেজ থেকে জল চলে যায়, তাহলে স্টোরেজের পরিমাণ স্বাভাবিকভাবেই কমে যাবে। তাহলে যদি আগের স্টোরেজটা হয়, আগে স্টোরেজের তোমার হচ্ছে ভলিউমটা বা অ্যামাউন্টটা যদি 100 হয়, 57 স্টোরেজ থেকে চলে গেছে, তাহলে কত থাকলো? 100 থেকে আমি জাস্ট 57 বাদ দেবো, তাহলে কত পেলাম? 43। তাহলে এই জায়গাটাতেই কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে এটা 43 হবে, কারণ 57 স্টোরেজ থেকে আহ, তোমার বাষ্পাকারে কিন্তু বায়ুমণ্ডলে মিশে গেছে। আবার একই রকম করে জুলাইয়ে দেখা যাচ্ছে যে পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন 91 বেশি হয়ে গেছে। তাহলে 91 বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই 91 কোথা থেকে যাবে? স্টোরেজ থেকে যাবে, এবং সেই স্টোরেজের ভলিউম কত? 100 আর নয়, কারণ এই জুন মাসটা সাথে কিন্তু জুলাই মাসের কানেকশন রয়েছে। জুলাই মাসের কানেকশন কিন্তু মে মাস, এপ্রিল মাস, মার্চ মাস সঙ্গেও আছে, কিন্তু ডিরেক্টলি নেই, ইনডিরেক্টলি, অর্থাৎ জুন মাসের সঙ্গেই আছে। তাহলে জুন মাসের আমার স্টোরেজটা দেখতে হবে, জুন মাসের স্টোরেজ কত? 43 তাহলে 43 থেকে যদি 91 চলে যায়, 91 যদি চলে যায়, তাহলে এই স্টোরেজেও কিন্তু মাইনাস হওয়ার কথা, কিন্তু নর্মালি স্টোরেজ মাইনাস হয় না। কেন হয় না? তার কারণ, যদি আমি একটা এক্সাম্পল নিই, যে একটা বালতিতে ধরো এরকম বলা আছে যে 10 ঘনমিটার জল আছে, 10 ঘনমিটার জল আছে। এবার আমি বললাম যে এই বালতি থেকে আমার জলের দরকার আছে, এই বালতি থেকে আমার জলের দরকার আছে তোমার হচ্ছে 20 বা 20 তোমার হচ্ছে কিউবিক মিটার জল আমি তুলবো, 20 কিউবিক মিটার জল আমি তুলবো বলেছি, মানে তুলবো মানে তুলবোই না, তুলতে পারবো না, কারণ ওর তো একটা ক্যাপাসিটি আছে হচ্ছে 10 তোমার হচ্ছে কিউবিক মিটার। তাহলে আমি 20 কিউবিক মিটার সেখান থেকে আমি তুলতে পারি না, কিন্তু আমি বলেছি যে আমি আমার সম্ভাবনা, আমার যে মানে প্রবেবল যে তোমার উইথড্রল ফ্রম দা বাকেট, সেই কনসেপ্টটা আমি দিয়েছি, যে আমি জল তুলতে চাইছি সেখান থেকে 20 কিউবিক মিটার, কিন্তু তো অ্যাকচুয়াল ক্যাপাসিটি হচ্ছে তোমার কত? অ্যাকচুয়াল ক্যাপাসিটি হচ্ছে তোমার 10 কিউবিক মিটার। তাহলে আমি যদি চেষ্টা করি যে 20 কিউবিক মিটার তুলবো, তাহলে আমি 10 কিউবিক মিটার তোলার পরে আর কিন্তু পাবো না। তাহলে সেখানকার স্টোরেজ তখন কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তো একই রকম এই যে স্টোরেজটা রয়েছে আমাদের ওয়াটার বাজেটের ক্ষেত্রে, সেখানে 43 এটা আছে আগের মাসে বেশি পরিমাণ পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন হওয়ার পরে। তারপরে 91 আর আমি তুলতে পারছি না। টোটালটাই আমরা সেখান থেকে স্টোরেজ থেকে 91 নিতে পারছি না, কারণ যখন স্টোরেজটা এমটি হয়ে গেল, তারপরে কিন্তু আর তোমার হচ্ছে ইভাপো ট্রান্সপিরেশন হবে না।
প্রথমের দিকেই বলেছিলাম এটা পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, এটা সম্ভাব্য, অ্যাকচুয়াল নয়। তাহলে আমরা এটা প্রেডিকশন করছিলাম যে এত পরিমাণ পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন হবে, তার মানে বাস্তবে এত পরিমাণই হবে, এইটা কিন্তু ঠিক নয়। তাহলে 43 থেকে 91 বাদ দিলে মাইনাসে হওয়ার কথা, কিন্তু আমরা এখানে কত দিচ্ছি? 0 দিচ্ছি। তার কারণ 0 হওয়ার পরে আর কিন্তু জল সেই স্টোরেজ থেকে পাওয়া যাবে না। একই রকম করে আগস্টেও -76 রয়েছে, তাহলে 0 থেকে আবার -76 বাদ দিলে 0 ই হবে। কারণ 0 র পরে আর স্টোরেজ কিন্তু হতে পারে না। সেপ্টেম্বরেও 0 হচ্ছে, কিন্তু অক্টোবরে গিয়ে আবার দেখো, অক্টোবরে প্রেসিপিটেশন আবার 8 পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন এর থেকে বেশি হলো। তাহলে স্টোরেজ কি হলো? 0 থেকে জাস্ট 8 বেড়েছে, তাহলে 8 যোগ করব। নভেম্বরে আবার দেখো প্রেসিপিটেশন তোমার হয়েছে কত? 81 বেশি হয়েছে। তাহলে 8 ছিল অলরেডি, 81 যে তোমার প্রেসিপিটেশনটা হয়েছে, সেটা কি করবে? এই 8 এর সঙ্গে যোগ হবে, যোগ হয়ে 89 হলো। ডিসেম্বরে কি হলো? 94 রেইনফল বা প্রেসিপিটেশন বেশি হয়েছে। এই 94 যদি 89 এর সঙ্গে যোগ করি তাহলে অনেক বেশি ভ্যালু হবে, 100 থেকে বেশি হবে। কিন্তু আমরা এখানে 100 লিখেছি, তার কারণ স্টোরেজের ক্যাপাসিটি হচ্ছে কত? 100 তাহলে স্টোরেজের ক্যাপাসিটি যদি 100 হয়, তাহলে আমরা এই জায়গাতে ভ্যালুটা কখনোই আমরা লিখতে পারি না। কারণ ওই বাকেটটার যদি ক্যাপাসিটি হয় 10 কিউবিক মিটার, তাহলে আমি সেখানে অনেক বেশি পরিমাণ জল দিলে ওই বাকেটটা কিন্তু আর স্টোর করতে পারবে না। তাহলে তার স্টোরেজটা কিন্তু 10 কিউবিক মিটারই থাকবে। আমি এক্সট্রা করে 20, 30, 40, 50 কিউবিক মিটার আমি জল দিয়ে দিলাম বাকেটের মধ্যে, আর ওই বাকেটটা তার হচ্ছে শক্তি বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে সব জলটাকে স্টোর করলো, এরকম কিন্তু নরমালি হয় না। ন্যাচারালি এই বিষয়গুলো হয় না। অ্যাকচুয়ালি আমরা চেঞ্জ ইন স্টোরেজ এটা আমরা কি করে ক্যালকুলেট করলাম? এটা ক্যালকুলেট করলাম এই যে আমাদের প্রেসিপিটেশন থেকে আমরা পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বের করে দিলে আমরা কি পেলাম? চেঞ্জ ইন স্টোরেজ পেলাম। কিন্তু এটা কিন্তু স্টোরেজ নয়। স্টোরেজের ক্যালকুলেশনটা আমরা কিন্তু বাস্তব যে নলেজ, সেই বাস্তব নলেজ থেকে আমরা কিন্তু স্টোরেজের ক্যালকুলেশনসটা আমরা করলাম। এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা যদি মেলানোর চেষ্টা করি এই ইকুয়েশনের মাধ্যমে, তাহলে দেখো প্রেসিপিটেশন এইটাকে আমরা ইনপুট হিসেবে যদি ধরি, তাহলে প্রেসিপিটেশনের টোটাল অ্যানুয়ালি করা হয়েছে 1223 এখানে করা হলো। তারপরে চেঞ্জ ইন স্টোরেজ, অর্থাৎ এই যে চেঞ্জ ইন স্টোরেজে কত পরিমাণ জলের নর্মালি চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি রয়েছে, স্টোরেজটাকে এফেক্ট করার প্রবাবিলিটি রয়েছে কত পরিমাণ অ্যামাউন্ট ওয়াটারের। তাহলে এটা যখন করলাম তখন আমরা এখানে কি পেলাম? যে তোমার হচ্ছে চেঞ্জ ইন স্টোরেজটা আমরা পেলাম 299 এবং ইভাপো ট্রান্সপিরেশন, পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন এটা আমরা পেয়েছি 924 এখানে একটু বলে নিই যে চেঞ্জ ইন স্টোরেজ এই জায়গাটাতে কিন্তু রান আপটাও লুকিয়ে আছে। রান আপটা লুকিয়ে আছে এইভাবে, একটু বিষয়টা বলে দিই তাহলে বুঝতে পারবে। যে প্রেসিপিটেশন বলছে 125, 8 হচ্ছে তোমার পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন, অর্থাৎ ইভাপো ট্রান্সপিরেশনটাকে জাস্ট প্রেসিপিটেশন থেকে আমরা বাদ দিয়েছি। তাহলে 117 পেলাম। এই 117টা নর্মালি কি করতে পারে? এই 117টা স্টোরেজটাকে ফিল করতে পারে। আবার স্টোরেজ যদি ফিল আপ হয়ে যায় তাহলে এক্সট্রা অ্যামাউন্টের জলটা কি করবে? এক্সট্রা অ্যামাউন্টের জলটা কিন্তু ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূমি ঢালবে, নিচের দিকে নেমে যাবে। তাই এই যে এখানে চেঞ্জ ইন স্টোরেজ মানে আমরা অনেক সময় ভেবে নিই যে এখানে রান অফটা নেই, তাহলে রান অফও এক্সট্রা করে যোগ করতে হবে। এই রকম ব্যাপার নয়, এখানে কিন্তু রান অফটা ইনক্লুডেড আছে। কিন্তু যদি এখানে আরেকটা কলাম যদি আমাদের দিয়ে দিত রান অফের পরিমাণটা কত, তখন কিন্তু রান অফের পরিমাণটা নিয়ে তারপরে এই স্টোরেজ গুলোকে আমরা নিয়ে কিন্তু আমরা কি করতে পারতাম? এই ইকুয়েশনটাতে আমরা কিন্তু চেক করতে পারতাম যে ভ্যালুটা অ্যাকচুয়ালি মিলছে কিনা। তাহলে 1223 হচ্ছে এটা প্রেসিপিটেশন, ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে 924 পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন, এবং চেঞ্জ ইন স্টোরেজ আছে 299, যেখানে রান অফটাও ইনক্লুডেড আছে। এবার দেখো 1223 এটা এবং এই দুটো অ্যামাউন্ট যদি যোগ করে দিই তাহলে 1223 মিলে গেল। তাহলে ওয়াটার বাজেট যেটা গ্রাফ, যেটাকে আমরা ব্যালেন্স গ্রাফ বলছি, এই ব্যালেন্স গ্রাফ বলাটা কিন্তু যুক্তিযুক্ত এবং একেবারে মিলে গেল। আমরা যে কোনো ধরনের ডেটা নিই না কেন, আমরা যদি এইভাবে এটার অ্যানালাইসিস করি তাহলে একেবারে কমপ্লিটলি কিন্তু মিলে যাবে। তাহলে এই ছিল আমাদের আজকের মূল বিষয়বস্তু, কি করে আমরা ওয়াটার বাজেট গ্রাফটা তৈরি করব এবং এটার ইন্টারপ্রিটেশন কিভাবে হবে, স্টোরেজ কি করে হবে, তার সম্পর্কে একটা বিস্তারিত আমরা জানলাম। আশা করি তোমরা বুঝেছো। এইটাকেই যদি আমরা এক্সেলে ক্যালকুলেশন করি, এক্সেলে আমার মনে হয় না যে আর ক্যালকুলেশন করার দরকার আছে, কারণ আমি বলেই দিলাম এখানে। এখানে জাস্ট একটু দেখে নাও যে পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন এবং অ্যাকচুয়াল ইভাপো ট্রান্সপিরেশনটাকে একটু বলে দিই, এটাকে একটু কালার করে দিই। তাহলে পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনটা এটা হচ্ছে জলের অ্যাভেলেবিলিটি প্রচুর পরিমাণে থাকলে
কত পরিমাণ জল বাষ্পীভূত হবে সেটা, আর অ্যাকচুয়ালটা কি জলের অ্যাভেলেবিলিটি যেমন আছে, কোথাও কম কোথাও বেশি এরকম আছে, তার ফলে কত পরিমাণ জল অ্যাকচুয়ালি বাষ্পীভূত হয়েছে তার অ্যামাউন্টটা। কিছু কিছু মাসে দেখো দুটো ভ্যালু আমরা সেম পেয়েছি। নর্মালি এই কয়েকটা মাসে আমরা এই ভ্যালুগুলোকে সেম পেয়েছি দেখো। পোটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশনে যায়, অ্যাকচুয়াল ইভাপোর ট্রান্সপিরেশনও তাই। কিন্তু এই মাসগুলোতে যদি আমরা যাই, এই কয়েকটা মাস জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই মাসগুলোতে দেখো যে আহ, তোমার কি বলে পোটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশন বেশি এবং অ্যাকচুয়াল ইভাপোর ট্রান্সপিরেশন তার তুলনায় কম। অ্যাকচুয়াল ইভাপোর ট্রান্সপিরেশন তার তুলনায় কম, কিন্তু আমরা এরকম দেখতে পাবো না যে অ্যাকচুয়াল ইভাপোর ট্রান্সপিরেশন পোটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশনের তুলনায় বেশি। এটা কখনো হয় না, কারণ পোটেনশিয়ালটাতে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই যে জলের অ্যাভেলেবিলিটি সব জায়গায় আনলিমিটেড, পর্যাপ্ত পরিমাণে আছে। তাহলে কত পরিমাণ জল বাষ্পীভূত হবে, তাই এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালটা কিন্তু এই ম্যাক্সিমাম অ্যামাউন্টটাকে আর ক্রস করতে পারে না। যেমনটা হয় না যে আমাদের আমরা যে এক্সাম গুলো দিই সেই এক্সাম গুলোতে একটা নির্দিষ্ট নির্দিষ্ট টোটালের আমরা একটা পরীক্ষা দিই। যেমন ধরো ৩০০-র মধ্যে পরীক্ষা আমরা দিলাম, তাহলে আমি কত পেতে পারি আমি যদি সমস্ত কন্ডিশনস গুলোকে ঠিক রাখি, অর্থাৎ আমি রেগুলারলি পড়াশোনা করছি, রেগুলারলি আমি কলেজে যাচ্ছি, তারপরে নিজে থেকে পড়াশোনা করছি, বই পড়ছি, মানে সমস্ত কন্ডিশনস গুলোকে আমি আহ, মানে আনলিমিটেড করে দিলাম বা তোমার হচ্ছে পর্যাপ্ত করে দিলাম, আইডিয়াল রাখলাম, তাহলে আমার সর্বোচ্চ মার্কস কত হতে পারে? ৩০০ হতে পারে। কিন্তু বাস্তবে তো আমরা একেবারে সমস্ত কন্ডিশন গুলোকে ফিল আপ করতে পারি না। এবার যদি ফিল আপ করি তাহলে ৩০০ই পাবো, আর ফিল আপ যদি না করি তাহলে ওখানে ৩০০ থেকে বাড়বে না, ৩০০ থেকে কমবে, অর্থাৎ ২৫০, ২০০, ১০০, ১৫০ এরকম মার্কস গুলো কিন্তু হবে। তাই পোটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশন ম্যাক্সিমাম হয়, অ্যাকচুয়াল ইভাপোর ট্রান্সপিরেশনটা কিন্তু পোটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশন সমান হতে পারে অথবা তার থেকে কম হবে, কখনোই তার থেকে বেশি হবে না। চেঞ্জ ইন স্টোরেজে আমরা কি করেছি, জাস্ট প্রেসিপিটেশন থেকে অ্যাকচুয়াল ইভাপোর পোটেনশিয়াল ইভাপোর ট্রান্সপিরেশন বাদ দিয়েছি, চেঞ্জ ইন স্টোরেজ পেয়েছি। আর স্টোরেজের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যখন দেখেছি চেঞ্জের আগে থেকে ১০০ ছিল, তাহলে আবার যদি ১১৭ ঢোকার চেষ্টা করে তাহলে ১১৭ কিন্তু আর ঢুকবে না, এটা সারপ্লাস সৃষ্টি করবে ওই পার্টিকুলার অঞ্চলটাতে। এটা আমরা জাস্ট ওই পিপিটি স্লাইডের মধ্যে আমরা দেখেছি, আমি এটার আর ডিটেলস আমি আর এটা দেখালাম না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।